দিনের শুরুতে আরও একটা কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে পত্রিকায় কোন খবরগুলি জায়গা পেয়েছে আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিতে চাই। কারণ এখন যারা চা খাচ্ছেন, এখন যারা ঘর থেকে বের হবেন কিছুক্ষণের মধ্যেই, তারা যদি জেনে যান আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো কি কি, তাহলে সারাদিন যার সঙ্গে যেখানেই কথা হবে একটা সংযোগ থাকবে আলাপ আলোচনা করার। কারণ রাজনীতি এখন আমরা সবাই ফলো করছি, কি বলেন জুবাই? একদম একদম, অনেকদিন পরে এই ট্রেন্ডটা আবার ফিরে এসেছে। একটা সময় রাজনীতি থেকে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, অন্ততপক্ষে বাংলাদেশের তারুণ্য মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এখন সেই দায়িত্ব তারা আবার নিয়েছে। হ্যাঁ, একদম। তরুণদের হাতে যখন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। যাই হোক, সত্য সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। একটি ছবি রয়েছে, ছবির মধ্যে যা আছে আপনাদের সকলেরই কম বেশি চেনা। ছবির নিচের ক্যাপশনটুকু আগে পড়ে শোনাতে চাই। ঢাকা কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে উদ্ধার বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। নিচেই শিরোনাম হয়েছে, শিগগিরই যৌথ অভিযান, দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে সিদ্ধান্ত। মন্ত্রণালয় ও জেলাভিত্তিক টাস্কফোর্স গঠনের পরিকল্পনা, আইনি ব্যবস্থার দায়িত্বে থাকবে দুদক। দুর্নীতিবাজ বেশিরভাগ মন্ত্রী, এমপি, আমলা ও সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীরা দেশ ছাড়তে পারেননি। সুবিধাভোগী দলবাজরা এখনও বহাল, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাদ্দে ছাপা হয়েছে। এবং গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে। সরকার অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। এখানে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। ক্যাপাসিটি চার্জের শীর্ষে যারা, কোটি টাকার হিসেবে যথাক্রমে সামিট গ্রুপ, তারপরেই রয়েছে অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল, তারপরে এর দ্য পাওয়ার হোল্ডিংস, ইউনাইটেড গ্রুপ, RPCL, বাংলা ক্যাট গ্রুপ, ওরিয়ন গ্রুপ এবং KPCL। কোটি টাকার হিসাবে তুলনামূলক চিত্রটা এখানে দেখেই নিতে পারেন আপনারা। আমি এত কোটি টাকা পড়তে গেলে আমার একটু জটিলতা তৈরি হবে, ভুলভাল পড়ে ফেলবো, আপনারা একটু নিজেরা দেখে নিলে সবচেয়ে চমৎকার হয়। কারণ এখানে কোথাও দেখতে পাচ্ছি 10,623 কোটি টাকা এবং সর্বনিম্ন 4,054 কোটি টাকা, এগুলো কিন্তু কোটি টাকার হিসেবে। হ্যাঁ, সেই সাথে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। পিলখানা হত্যা নিহত সেনাদের পরিবারের দাবি, নিহত সেনাদের পরিবারের 7 দাবি। আয়নাঘর ও বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার দাবি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময়। প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের, আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় স্বীকার। অরাজকতা, সহিংসতা, হত্যাকাণ্ড, শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের উপর আক্রমণ, আড়িপাতার যন্ত্র ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুনের মামলার আসামি হচ্ছেন তারা। শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে কলেজ ছাত্র হত্যা, নেতাকর্মী নিয়ন্ত্রণে হিমশিম বিএনপির শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড। বেক্সিমকো নাসার অর্থ পাচারের সায় বিএফআইউর, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ। বেক্সিমকো নাসার অর্থ পাচারের সায় বিএফআইউর, অনিয়মে জড়িত খোদ আর্থিক গোয়েন্দা কয়েকজন, একই বিভাগে 16 থেকে 18 বছর যা নিয়মের ব্যত্যয়। বিএফআইউ বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আসলে যে কোনো ধরনের মানি লন্ডারিং থেকে শুরু করে অনৈতিকভাবে অর্থ পাচারকে কিংবা অর্থের লেনদেনকে তারা চিহ্নিত করতে চায়, ফিল্টার আউট করতে চায়। খোদ বিএফআইওর সায় ছিল অর্থ পাচারে। এটা নিঃসন্দেহে আটকে উঠবার মতো একটি বিষয়। যাকে আমি রাখলাম আমার গেটকিপার হিসেবে, তিনি যদি গেটকিপিং প্রপারলি না করেন এবং চ্যানেলিং করে দেন, তা কিন্তু একটা নতুন সংকট, শঙ্কা, ভয়াবহতা তৈরি করে। একদম বলি, এমন চিত্রই কিন্তু এখানে দেখছি। বিস্তারিত পড়ে দেখতে পারেন। শেষ পাতায় একটু চোখ রাখবো অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লাল কালির শিরোনাম, বৈষম্য বিরোধী আন্দোলন, আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস, শুরু 24 সেপ্টেম্বর। এবং সাজানো মামলায় নিঃস্ব ব্যবসায়ী মুনির, আনিসুল সালমানের ক্ষমতার চরম অপব্যবহার। শেয়ার কম, দাপট বেশি আইএফআইসি ব্যাংকে সালমান পরিবার। প্রশাসক নিয়োগ অধ্যাদেশ গ্যাজেট প্রকাশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি অপসারণ। দ্য স্ট্যান্ডার্ডে রূপা হকের নিবন্ধ, হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দেয়া সমীচীন হবে না। 6 দফা কর্মবিরতিতে বন্ধ মেট্রো রেল, টানা 30 দিন ধরে মেট্রো রেল চলছে না। এসএসসির ফল দিয়ে এইচএসসির মূল্যায়নের দাবি। হ্যাঁ, এসএসসির ফল দিয়ে এইচএসসি মূল্যায়নের দাবি। 5 সচিব পদে চুক্তিতে নিয়োগ, প্রশাসনকে সর্বোচ্চ পর্যায়ে রদবদল এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামের ফারুক আজম, ছুটির দিনে বাসার তালা ভেঙে রহস্য ঘেরা অভিযান। দুর্নীতিবাজ শাহ কামাল আটক, ছাড় দিয়েছে দুদক। কারা ছাড় দিচ্ছেন, কারা কি করছেন, কোনো কিছুই আসলে আর কেমন একটা শঙ্কার বিষয়। বলি, তুমি চিন্তা করো, বিএফআইউর কথা যেটা পড়লাম, বিএফআইউর দায়িত্ব ছিল ইন্টেলিজেন্স, মানে যে কোনো ফিনান্সিয়াল ফ্রডুলেন্টকে তারা ফিগার আউট করবেন।
কি করলাম? পড়ে দেখতে হবে পুরো না বিষয়টা। না, পুরো পড়ে দেখতে চাই। সেই ফাঁকে আমি একটু সমকালের খবর জানিয়ে আসি দর্শকদেরকে। দর্শক, আমার কাছে দৈনিক সমকাল আছে। সমকালের প্রথম পাতায় বড় শিরোনাম হচ্ছে শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত তথ্য সংখ্যা। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মৃত্যু 1000-এর বেশি। আবার শহীদ ইনফো ওয়েবসাইট নামে প্রকাশ করা হয়েছে একটি ওয়েবসাইটে, যে সেখানে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে 490। একই সাথে জাতিসংঘের প্রতিবেদন আবার বলছে মারা গেছেন 650 জন। সমকালের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 622 জন। আর এই যেই তথ্যের মধ্যে যেই আমরা দেখতে পাচ্ছি নানা রকম বিভেদ রয়েছে, সেটার কারণ হলো গিয়ে এখনই আসলে এটার প্রকৃত যে রহস্য সেটা খুঁজতে গেলে আরও একটু নিশ্চয়ই হোমওয়ার্ক করার দরকার আছে। সে কারণেই বলা হচ্ছে শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত তথ্য। তারপরের শিরোনামে রয়েছে 1 টাকা শোধ না করেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ। কি করে সেটি? ইঞ্জিন মেরামত এবং মহামারীর দোহাই দিয়ে 11 বছর পার করেছেন। একই সাথে পরিশোধের সময় এলেই পুনঃতফসিল প্রভাব খাটিয়ে সেটা তিনি করেছেন। আর তারপরে শিরোনামে আছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর। গতকালকে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই কথা বলেছেন গতকালকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা তিনি বলেছেন। আর যদি একটু নিচের দিকে তাকাই, আছে আরও খবরের সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 হত্যা মামলা আছে। তার পরের শিরোনামে অস্থিরতায় কৃষি দপ্তরে অচলাবস্থা আছে। আন্দোলনের সময় আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার। সেই সাথে আছে 1000 কোটি 9-6 নাফিস শরাফাত দুদকের জালে। আছে তারপরের শিরোনামে 1 বছরে কমেছে 677 কোটি টাকার রপ্তানি আয়। আন্তর্জাতিক বাজারে কমেছে চাহিদা এবং মূল্য, বিপাকে মাছ রপ্তানিকারকরা। 3 দিনে বদলে গেল জননিরাপত্তা বিভাগের সচিব। চুক্তিতে সচিব হলেন অবসরে থাকা 5 অতিরিক্ত সচিব। একটু শেষের পাতায় চোখ রাখি, কি আছে দেখি। শেষের পাতায় আছে টেন্ডার ছাড়াই লাখ লাখ কোটি টাকার কাজ। বিদ্যুৎ জ্বালানি খাতের 1.5 দশকের খবর। এখানে তথ্য ভরপুর আজকের পত্রিকাগুলো, দর্শক পড়ে দেখবেন সময় থাকলে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসেছে। তারপরে দেখতে পাচ্ছি বিডিআর বিদ্রোহে শেখ হাসিনা, সেলিম, তাপস সরাসরি জড়িত, নিহতের স্বজনদের অভিযোগ এটি। আছে সেই শেখ বাড়ি এখন শুধু ইটের কাঠামো। হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে কয়েক দফা। এসি, ফ্যান, ফ্রিজ, লাইট খুলে নিয়ে গেছেন হামলাকারীরা এবং তারই তথ্য এখানে দেওয়া হয়েছে। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত শিক্ষার্থী, মামলা না নেয় মধ্যরাতে লালবাগ থানা ঘেরাও। তারপরে শিরোনাম আছে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুক্ত রাখার দাবি। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সাথে মতবিনিময় সভা। কিছু বিষয় জুবাইর এখানে আলোচনা করবার মতো। যেমন আপনি দেখেন, এখানে আমি পড়লাম 3 দিনে বদলে গেল জননিরাপত্তা বিভাগের সচিব। ভালো, ইতিবাচক। যেই জায়গাতে আসলে পরিবর্তন দরকার সেই জায়গাতে পরিবর্তন আসুক। কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গাতেই এখন আসলে রদ পরিবর্তন হচ্ছে। যেমন চিকিৎসকদের বিষয়টা আপনাকে বলি। অনেক চিকিৎসকদেরকে বলা হচ্ছে তাদেরকে অব্যাহতি দিতে হবে, নতুন করে চিকিৎসকরা তাদের দায়িত্ব নেবেন। কিন্তু চিকিৎসা প্রসেসটা যেই জিনিস, সেটা আসলে কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যেও সেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। হাতের একটা দক্ষতার ব্যাপার আছে। চিকিৎসকরা কি পরিমাণ কাজ তারা করে করে অভ্যস্ত হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন, সেই জায়গাটা চিন্তার ব্যাপার আছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু মানে কিছু বিষয়কে আমাদের অবশ্যই আমল করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসকদের রাজনীতিকরণ বা চিকিৎসকদের রাজনীতির সাথে জড়িয়ে পড়া বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। কারণ আমরা একটা লম্বা সময় যেই সংস্কৃতিটা দেখেছি, সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং স্বাচ্ছন্দ্যে থাকবার জন্য যা করণীয় স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তা করেন। এবং তাতে করে কিন্তু পুরো ক্ষেত্রটি, এটা শুধু চিকিৎসকদের ক্ষেত্রে বলবো না, বিভিন্ন পেশার ক্ষেত্রে বিষয়টা একটা নানান রকম সংকটময় পরিস্থিতি তৈরি করে। যেমন একটা ভ্যাকুয়াম এখন তৈরি হয়েছে নানান রকম ক্ষেত্রে, বা অন্তত তুমি চিকিৎসকদের কথা বলে, চিকিৎসার বিজ্ঞানের ক্ষেত্রে বলি, দক্ষ চিকিৎসকরা যারা হয়তো কোনো না কোনো ভাবে, কৃষি বিভাগের কথা, কৃষি বিভাগের কথা, যে কোনো দক্ষ চিকিৎসকের কথা বলি, গত 15 বছরে যারা চমৎকারভাবে জনসেবা করে গেছেন, তাদের কিন্তু এখন একটা সংকটে এসে পড়তে হয়েছে। এটা তাদের ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেই রাজনীতির সাথে তারা নিজেদের যুক্ত করেছেন, সেই রাজনীতির বলি এখন তাদের হতে হয়েছে। জাতি যে এত বড় একটা সার্ভিস থেকে এখন বঞ্চিত হবে, দায়টা আসলে তো কে নিবে? এবং মানে তাদের অভিজ্ঞতাকে কিন্তু আসলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ দেখা যায় যে রাজনীতিকরণের
হোক আর যে কোনো কারণে হোক যারা প্র্যাকটিস বেশি করেছেন তারা হয়তো দক্ষতা আরো বৃদ্ধি করেছেন, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এখন যখন তাদের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার ছিল তখন কিন্তু যে একটা বিশাল সংকট তৈরি হয়েছে, এখন যে সকল চিকিৎসকদের জেনে শুনে আমরা অভ্যস্ত বা যাদের সম্বন্ধে জেনে অভ্যস্ত একরকম আস্থা তৈরি হয়েছে, তাদের কাউকে চেম্বারে পাওয়া যাচ্ছে না, তারা কেউ প্র্যাকটিস করছেন না। এরকম ঠিক একই রকম ভাবে জুবাইর বলতে চাই, প্রচুর চিকিৎসক প্রকৌশলীর কথা বলতে চাই, একই রকম ভাবে কৃষি বিভাগের কথা বলতে চাই, একই রকম ভাবে শিক্ষকদের কথা বলতে চাই। আমার কথা হচ্ছে যেই জায়গায় সমস্যাটা দূরীকরণ করা হোক, কিন্তু একেবারে অনেক সংখ্যক মানুষ এক জায়গা থেকে যদি কখনো একেবারে সরিয়ে দেওয়া হয়, সেই জায়গাটায় যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আবার নতুন করে একটা লম্বা সময় হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু প্রাথমিক যে ধাক্কাটা, সেই ধাক্কাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। নিশ্চয়ই এই বিবেচনাটাও মাথায় রাখা জরুরি। আসলে রাজনীতির সুযোগ নিয়ে কে বাড়তি সুযোগ নিয়েছেন, কে কি করবার চেষ্টা করেছেন, কে অনাকাঙ্ক্ষিত কি সুবিধা নিয়েছেন যাতে করে জাতিকে আসলে বঞ্চিত করা হয়েছে এবং জাতির সাথে একরকম প্রতারণা করা হয়েছে, এরকম প্রমাণ সাপেক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। নিশ্চয়ই এটা তাদের সিদ্ধান্ত, যারা এই সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। তবে হ্যাঁ, এই যে একটা সংকট তৈরি হবে, সংকটটা কিন্তু ঠিক থাকবে সেটাও চিন্তা করতে হবে। সংকটটা এবং আগামীতে যেন চিকিৎসকদের বা কোনো পেশাজীবীদের এরকম সংশ্লিষ্টতা তৈরি না হয়, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, বেসরকারি কিংবা সরকারি যে কোনো খাতে। এবং একই সাথে যে বিষয়টি পড়ছিলাম, তোমাকে যে বিষয়টি বলছিলাম, মূলত কিভাবে অর্থ পাচার ঠেকাবেন, যারা এই কাজে নিয়োজিত তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্থ পাচারের সহায়তাকারী। বেক্সিমকো, নাসা সহ রাজনৈতিকভাবে বিভিন্ন প্রভাবশালী গ্রুপের অর্থ পাচারের সময় সম্পূর্ণ চুপ ছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই অপকর্মে বিএফআইউর সদ্য পদত্যাগী প্রধান একা নন, তার সাথে অন্তত অর্ধ ডজনেরও বেশি কর্মকর্তা জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে উঠেছে অর্থ পাচারের সহায়তা ও ঘুষ নেওয়ার অভিযোগ। এগুলো তো বের হওয়ার ছিল জুবাইর, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিক্ষুব্ধ যে কর্মীরা রয়েছেন, সৎ যে কর্মীরা রয়েছেন, তারা এই তথ্যগুলো এখন দিবেন, অবশ্যই দিবেন। এবং গত 15 বছর যাদের নাজেহাল করা হয়েছে তারাও নিশ্চয়ই এখন একটা এবং টাকা বা যে কোনো জিনিস এক জায়গা থেকে যখন সরে যায় তখন সেটার তো একটা হিসেব থাকে, একটা নিশ্চয়ই তথ্য থাকে, তো সেখান থেকে তো আসলে জবাবদিহিতার জায়গা নিশ্চয়ই তৈরি হবে।